বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 21শে জুলাই 2025। বিজিএস প্রস্তুতি জন্য আমরা যে ক্লাস করতেছি সেটার একাদশতম ক্লাস এবং সাংবিধানিক আইনের একাদশতম ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের 66 অনুচ্ছেদ থেকে। এর আগের দিন মানে গত দিনে আমরা 65 অনুচ্ছেদ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা নতুন একটা অধ্যায় শুরু করেছি। এর আগে বাংলাদেশ সংবিধানের মোট 11টা অধ্যায়ের মধ্যে আমরা 4টা অধ্যায় শেষ করেছি। প্রথম অধ্যায় ছিল প্রজাতন্ত্র, দ্বিতীয় অধ্যায় ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় অধ্যায় ছিল মৌলিক অধিকার, চতুর্থ অধ্যায় ছিল নির্বাহী বিভাগ এবং পঞ্চম অধ্যায় যেটা শুরু হলো সেটা হলো আইনসভা বা দ্য লেজিসলেশন। তো এই লেজিসলেশনের মধ্যে আমরা পড়ছি হচ্ছে আহ, কত বলেন তো, 65টা পড়েছি। আহ, তো 65, যেটা 65 অনুচ্ছেদ আমরা গতদিন যেটা পড়লাম সেটা হলো যে আম, আইন প্রণয়ন করতে পারে, আইন প্রণয়ন করতে পারে আপনার, আচ্ছা আমি একটু ভুল বলছি, ওটা লেজিসলেচার হবে। তো আইন প্রণয়ন করতে পারে, সংসদ আইন প্রণয়ন করবে 65 অনুচ্ছেদ অনুসারে, 65-1। আহ, এবং এই আইন প্রণয়নের যে ক্ষমতা সংসদ ইচ্ছা করলে এটা অন্য কারো উপর অর্পণ করতে পারে, এবং অন্য কারো উপর যদি অর্পণ করে তাহলে এটাকে কি বলে বলেন, ডেলিগেটেড লেজিসলেশন বা অর্পিত আইন। তো এছাড়া 65 অনুচ্ছেদে আমরা আর একটা পড়ছি যে বাংলাদেশ মানে আমাদের যে আম, যে আইনসভা এটাকে কি বলে, হাউস অব দ্য নেশন যা- বা জাতীয় সংসদ। এবং এটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট বা ইউনিক্যামেরাল। এখানে মোট 300 সদস্য নির্বাচিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে, এবং বাকি যে 50 জন তারা নির্বাচিত হবে পিআর পদ্ধতিতে বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে। তো যেটা গতদিন ব্যাখ্যা করেছিলাম। এবং বর্তমানে আমাদের সংরক্ষিত নারী আসন হচ্ছে 50টা, এবং সর্বশেষ সংশোধনী অর্থাৎ 17তম সংশোধনীতে এই 50টা আসনের মেয়াদ 25 বছর বাড়ানো হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব, তানভীর সাহেব একটা প্রশ্ন আগের দিন জিজ্ঞাসা করছিলেন, ওই যে সেই যোগ্যতা অযোগ্যতা, যে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা। আমাদের লিখিত পরীক্ষায়ও এখান থেকে প্রশ্ন এসে থাকে। প্রথমে আসেন যোগ্যতা, বানানটা ভুল আছে, জ ফালাটা আগে হবে, তয় আকার হবে। কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তার বয়স গোল্ডেন 25 বছর পূর্ণ হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন। তাহলে আম, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা যোগ্যতা অর্জন করতে হলে কত বছর বয়স হইতে হবে? 25। 25 বছর। 25 বছর। তাহলে আপনারা যারা আছেন সবাই কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য, নাকি 25-এর কম আছেন নাকি? শাকিল কি 25-এর কম নাকি? তার 24 হয়েছে। ও, তাহলে আপনি হইতে পারবেন না, আমরা হইতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই। দেখেন তো, অযোগ্যতা যদি আমরা দেখি যে নিম্নলিখিত কারণে কোনো ব্যক্তি সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবে। কে কে? আহ, আদালত তাকে, এই যে দেখেন অযোগ্যতা, আদালত তাকে অপ্রকৃতিস্থ বা আনসাউন্ড মাইন্ড বলে ঘোষণা করলে। তো এই ঘোষণাটা আপনি নিজে নিজে করলে হবে না, এই ঘোষণাটা করতে হবে কাকে? আদালতকে। কে? তিনি দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় হতে অব্যাহতি লাভ না করে থাকলে, তার মানে দেউলিয়া ব্যক্তিও সংসদ সদস্য হওয়ার অযোগ্য। তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করে। তাহলে যিনি বাংলাদেশের নাগরিক বা যিনি বাংলাদেশের নাগরিক কিন্তু বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, তিনি কিন্তু আহ, সংসদ সদস্য হওয়ার যোগ্য নয়। অতঃপর তিনি নৈতিক স্থলনজনিত আহ, কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনূন্য 2 বছরের কারাদণ্ড দণ্ডিত হন, এবং তার মুক্তি লাভের পর 5 বছর অতিবাহিত না হয়ে থাকলে। তো এখানে এই এই জিনিসটা গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যক্তি যিনি নৈতিক স্থলনজনিত কারণে কত বছর কারাদণ্ড পাইছে অ্যাটলিস্ট বলেন? দুই বছর। কমপক্ষে 2 বছর। 2 বছর। এবং মুক্তি লাভের পরে অতিবাহিত হতে হবে কত বছর? পাঁচ পাঁচ বছর বছর
তো যদি কাউকে 6 মাস কারাদণ্ড দেয় তাহলে কি এটা প্রযোজ্য কিনা? আর এটা প্রযোজ্য হবে না। 6 মাস দিলে সমস্যা নাই। 2 বছর যদি দেয় তাহলে অতিক্রম হতে হবে 6 বছর, 5 বছর সরি। তিনি 1972 সালের বাংলাদেশ যোগ সাজসকারী বিশেষ ট্রাইব্যুনাল দ্য বাংলাদেশ কোলাবোরেটরস স্পেশাল ট্রাইব্যুনালস এর অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকে, তবে কথা আছে, তিনি যদি এই যে বাংলাদেশ যোগ সাজসকারী ট্রাইব্যুনালের আদেশে কোনো দণ্ডিত হয়ে থাকে তাইলেও তিনি সংসদ সদস্য হওয়ার কি হবেন? অযোগ্য হবেন। অযোগ্য। আর আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করিতেছে না এমন পদ ব্যতীত, আন্ডারলাইন করবেন, প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকে। প্রজাতন্ত্রের লাভজনক পদ, বিষয়টা খুব সংক্ষেপে যদি বলি, এটা অনেকটা মানে ব্যাখ্যার বিষয় আছে, বাট খুব সংক্ষেপে বললে সরকারি কর্মকর্তা। প্রজাতন্ত্রের লাভজনক কর্মে কারা নিযুক্ত আছে বলেন? সরকারি সরকারি কর্মকর্তা। কর্মকর্তা। তিনি কোনো আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের অযোগ্য হন, এছাড়া অন্য কোনো আইন যদি তাকে অযোগ্য হিসেবে নির্বাচন করে, তাহলে মোটামুটি আমরা যোগ্যতা অযোগ্যতা, যেগুলাই যোগ্যতা লেখা যায় ওইগুলাই উল্টা করে দিলে হয়ে যায় কি বলেন? অযোগ্যতা। অযোগ্য। তো এই যে অপ্রকৃতস্থ, দেউলিয়া, বিদেশি রাষ্ট্রের নাগরিক, নৈতিক স্থলজনিত কারণে সর্বনিম্ন 2 বছর দণ্ডিত হলে, আর মুক্তি লাভের পর 5 বছর অতিক্রম হতে হবে, বাংলাদেশ যোগ সাজসকারী ট্রাইব্যুনাল তারে কোনো দণ্ড দিলে, তারপরে পদাধিকার বলে, সরি, প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে থাকলে, আর একটা হচ্ছে আইন দ্বারা যদি মানে অযোগ্য বিবেচিত হন। তো আমরা প্রজাতন্ত্রের লাভজনক যে পদ এটা যদি একটু দেখি, যে 66 অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে কোনো ব্যক্তি কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী হওয়ার কারণে প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত বলে গণ্য হবে না। অর্থাৎ এগুলো লাভজনক পদ না, এটা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এরা কিন্তু কোন লাভজনক কোনো পদ না, বুঝছেন? মানে জি। এরা সরকারি কর্মচারী না। আচ্ছা, সংসদ সদস্যের আসন শূন্য হবে কিনা তা নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের নিকট প্রেরণ। কোন সংসদ সদস্য তার নির্বাচনের পর এই অনুচ্ছেদের 2 দফায় বর্ণিত অযোগ্যতার অধীন হয়েছে কিনা, কিংবা সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে কোন সংসদ সদস্যের আসন শূন্য হবে কিনা সে সম্পর্কে, আন্ডারলাইন করবেন, কোনো বিতর্ক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করতে হবে এবং অনুরূপ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। অর্থাৎ কোন সংসদ সদস্যের আসন শূন্য হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত অধিকারী কে বলেন? নির্বাচন কমিশন। কমিশন। নির্বাচন কমিশন। তাহলে কখন কখন শূন্য হয় সেটা আবার আমরা একটু পরে আসতেছি, বাট আপাতত মনে রাখবেন যে সংসদ সদস্য শূন্য হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন। তো আমরা যদি আহ 66 অনুচ্ছেদে, তাহলে আমার মোটামুটি মনে রাখবেন সংসদ সদস্য হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা এই বিষয়গুলো আছে কত অনুচ্ছেদে? 66। তো আমরা চলে আসি 67 অনুচ্ছেদ। এই যে দেখেন, এটাও গুরুত্বপূর্ণ। সদস্যদের আসন শূন্য হওয়া মানে একজন এমপির আসন, একজন সংসদ সদস্যের আসন কখন শূন্য হবে, তো এটা গুরুত্বপূর্ণ। আসন শূন্য হওয়ার কারণ, কোন সংসদ সদস্যের আসন শূন্য হবে যদি তার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করতে বা শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করতে অসমর্থ হয়। তিনি জয়লাভ করছে, জয়লাভ করার পরে প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে তিনি শপথ পড়েন নাই বা শপথ বাক্য পাঠ করেন নাই বা যে জায়গায় সিগনেচার করার দরকার সিগনেচার করেন নাই, তাহলে কি হবে বলেন? তার আসন অটোমেটিক্যালি শূন্য হয়ে যাবে। অর্থাৎ এই কথা বলা যায় যে নির্বাচিত হওয়ার পরে সে যদি 90 দিনের মধ্যে শপথ বাক্য পাঠ না করে তাহলে তার আসন আসন শূন্য শূন্য হয়ে হবে। আসন শূন্য হয়ে যাবে। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, মনে রাখেন যে কতদিনের মধ্যে শপথ বাক্য পাঠ করতে না পারলে আসন শূন্য হবে। 90 দিনের মধ্যে। জি। 90 কার্য দিবস। সং না, কার্য দিবস বলে নাই বৈঠক কিন্তু, দিবস। 90 দিন বলছে। ও আচ্ছা, হ্যাঁ, 90 দিন।
সংসদের অনুমতি না নিয়ে তিনি একাদিক্রমে একটানা 90 বৈঠক বা দিবস অনুপস্থিত থাকে। বিষয়টা অনেকটা এরকম যে তুমি যদি 90 দিন একটানা স্কুলে কামাই দাও তাহলে তোমার ছাত্রত্ব কি বলেন, বাতিল। বাতিল হবে। তো এখানে সেই কথা বলছে অর্থাৎ যে সংসদে শপথ অনুপস্থিত। শপথ পাঠ করুক বা না করুক সেটা পরের বিষয়, ধরেন শপথ পাঠ করছেও কিন্তু সে অনুপস্থিত আছে একটানা 90 দিন, তাহলে সংসদ আসন শূন্য হবে। সংসদ ভেঙে যায়। 90। হ্যাঁ বলেন, জি। তানভীর বলেন। 90 বৈঠক দিবস বলছে আর কি, মানে সংসদে যে বৈঠকগুলো হয় সেটার হুম কথা হুম বলছে। হুম। জি। কিন্তু সংসদের বৈঠক তো হয় অনেক দিন পর পরে, হ্যাঁ অনেক দিন পর পরেই। এবং অনেক, অল্প কিছু দিনের জন্য হয় আর কি। ওই সে 90 দিন আসে নাই, অনেক মন্ত্রী এমপি আছে 90 দিন একটানা যদি না থাকে তাহলে তার আসন শূন্য। আর এখানে বলছে একাদিক্রমে, তার মানে হচ্ছে দুই একদিন বা মানে কয়েকদিন, তার কিছুদিন তার কামাই হলে অসুবিধা নাই, কিন্তু যদি পর 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 এরকম 90 দিন এই থাকে ধরেন সে 80 দিন আসে নাই, একদিন আসছে, আবার 80 দিন আসে নাই, সমস্যা নাই। 89 দিন বললে হতো। হ্যাঁ, বিষয়টা অনেকটা সেরকম। এছাড়া যদি সংসদ ভেঙে যায়, এই সংবিধানে 66-2 দফার অধীন সংসদ সদস্য হতে অযোগ্য হয়। 66-2 দফায় সংসদ সদস্য হতে অযোগ্য হয় কি কি আছে মনে আছে? ওই যে বাংলাদেশের নাগরিক না হলে, তারপরে বিদেশি রাষ্ট্রের আনুগত্য স্বীকার করলে, 25 বছরের কম বয়স্ক হলে, ওইগুলা। বুঝতে পারছেন? জি। আর এই সংবিধানের 70 অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়, অর্থাৎ আন্ডারলাইন করবেন, নিজ দলের বিরুদ্ধে ভোট দেয় বা তিনি দল থেকে পদত্যাগ করলে। আমরা সামনে পড়বো যেটাকে ফ্লোর ফ্লোর ক্রসিং বলে, যে বাংলাদেশের সংবিধানে একটা বিধান আছে 70 অনুচ্ছেদ, সেখানে বলছে যে কোনো ব্যক্তি যদি নিজ দলের বিরুদ্ধে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য শূন্য হয়ে যাবে। তো নর্মালি যে যখন কোনো বিষয় ভোটে উঠে তখন ওই যে হাই জয়যুক্ত হয়েছে, হাই জয়যুক্ত হয়েছে বলে না? তো জি। ওই সময় যদি কেউ নিজ দলের বিরুদ্ধে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ কি হয়ে যাবে বলেন? শূন্য। বুঝতে পারছেন? জি। তার মানে বিস- আপনি একবার যদি মানে সংসদ সদস্য হন, যে কোনো সরকার দলীয় বলেন বা যে কোনো নিজ দলের ক্ষেত্রে হন, বিএনপি হন, আওয়ামী লীগ হন বা এনসিপি হন, আপনি যদি নিজ দলের বাইরে গিয়ে যদি ভোট দেন তাহলে আপনার সংসদ সদস্য কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। শূন্য। বাট আপনি যদি স্বতন্ত্র নির্বাচিত হন তাহলে তো আপনি ইচ্ছা করলে ভোট দিতেই পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এ কারণে এই 70 অনুচ্ছেদ নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। সবাই মনে করে যে 70 অনুচ্ছেদের এরকম কোনো বিধান থাকা উচিত না, কারণ 70 অনুচ্ছেদের কারণে কোনো ব্যক্তি নিজ দলের বাইরে যেতে পারতেছে না। বাট রাজনৈতিক দলগুলো আবার এটা 70 অনুচ্ছেদ রাখার পক্ষপাতী, কারণ 70 অনুচ্ছেদ যদি না থাকে তাহলে তো ওই এমপিরা মনে মনে করেন যে কথা টথা শুনবে না, ভোট টোট এদিক সেদিক দিতে পারে। বুঝতে পারছেন? তো পদত্যাগে যদি আসি, আন্ডারলাইন করেন, কোন সংসদ সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্র জাগে সেও পদত্যাগ করতে পারে। তাহলে সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিবে কার কাছে? স্পিকারের কাছে। স্পিকারের কাছে। আচ্ছা, আপনারা আমি যে এখানে যে মানে ইয়া করতেছি, মার্ক করতেছি বা স্ক্রিন নড়াইতেছি, এটা দেখতেছেন না নাকি এটা মানে এক জায়গায় আছে? না স্যার, এক জায়গাতেই আছে স্যার। সবাই কি তাই? জি স্যার, এক জায়গায় আছে। কেন নড়ে না? না, নড়তেছে না তো না স্যার। স্যার। এবার কি নড়ে? হ্যাঁ স্যার, নড়তেছে। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, দেখেন। তো তাহলে এখানে বেশ কতগুলো বিষয় আমরা পড়লাম। কখন সংসদ সদস্য পদ শূন্য হয় এটা মনে রাখতে হবে, 90 দিনের মধ্যে শপথ বাক্য পাঠ না করলে, তারপরে সংসদে একটানা 90 বৈঠক অনুপস্থিত থাকলে, সংসদ ভেঙে গেলে,
66 দুই অনুচ্ছেদ দফায় যে বিধানগুলো আছে সেগুলা, 70 অনুচ্ছেদে যা আছে সেটা, অর্থাৎ নিজ দলের বিপক্ষে ভোট দিলেও সংসদীয় আসন শূন্য হয়ে যাবে। তো পদত্যাগের কথা যদি আসি, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে সংসদ সদস্য পদত্যাগ করবে, পদত্যাগপত্র জমা দিবে কার কাছে? স্পিকারের কাছে। স্পিকারের কাছে। রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিবে কার কাছে? স্পিকারের কাছে। স্পিকারের কাছে। মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিবে কার কাছে বলেন? প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর কাছে দিবে, বাট কাকে দেওয়ার জন্য? রাষ্ট্রপতিকে দেওয়ার জন্য। রাষ্ট্রপতিকে দেওয়ার জন্য। মনে পড়ছে? জি তো স্যার। তো আমরা বিগত বছরের প্রশ্ন যদি একটু পড়ি। তানভীর পড়েন, 1 নম্বর প্রশ্নটা পড়েন। জাতীয় সংসদে নির্বাচিত কোন সদস্য একটানা কতদিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে? 90 দিন। ওই দিন। 90 দিন। জি। তো আমরা 65 অনুচ্ছেদে পেলাম আইনসভা বা জাতীয় সংসদ। 66তে পেলাম সংসদ নির্বাচিত সদস্যদের হওয়ার যোগ্যতা যোগ্যতা অযোগ্যতা। অযোগ্যতা। 67তে পেলাম সংসদ সদস্যদের আসন কখন শূন্য হয়। 68তে কি পাবো দেখেন, আহ, সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি। মানে একজন সংসদ সদস্য সে কি পরিমাণ পারিশ্রমিক পেতে পারে। তো সংসদ আইনের দ্বারা কিংবা অনুরূপভাবে নির্ধারিত না হওয়া পর্যন্ত, আন্ডারলাইন করবেন, রাষ্ট্রপতি কর্তৃক আদেশের দ্বারা যেরূপ নির্ধারিত হবে সংসদ সদস্যগণ সেইরূপ পারিশ্রমিক ভাতা বা বিশেষ অধিকার লাভ করবে। তাহলে সংসদ সদস্যরা কত পারিশ্রমিক পাবে এটা নির্ধারণ করবে আইনের দ্বারা। যদি আইনে স্পষ্ট কিছু বিধান না থাকে বা আইন যদি না করে, তাহলে এটা নির্ধারণ করবে কে বলেন? রাষ্ট্র। রাষ্ট্রপতি। তাহলে সংসদ সদস্যদের যে পারিশ্রমিক, এটা আছে কত অনুচ্ছেদে? 68। আট। 68। আমরা চলে আসি 69-এ। কি স্ক্রিন কি মুভ করতেছে শাকিল? জি স্যার। জি জি স্যার, করতেছি স্যার। ঠিক আছে, দেখেন। আমরা অনুচ্ছেদ 69-এ চলে আসি। শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট দান করলে সদস্যদের দণ্ড। এই জায়গায় বলা আছে, বলবা কিছু? এই জায়গায় বলা আছে কোন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, ধরে নির্বাচিত হওয়ার পরে সে শপথ বাক্য পাঠ, শপথ এখনো পাঠ করে নাই, শপথ পাঠ না করেই যদি সে আর একজনের ভোট দেয় বা আসন গ্রহণ করে, তাহলে তার জরিমানা হবে 1000 টাকা করে প্রতিদিনের জন্য। কিভাবে? এই যে দেখেন, কোনো ব্যক্তি সংবিধানের বিধান অনুযায়ী শপথ গ্রহণ বা ঘোষণা করার বা শপথ পত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করার পূর্বে তিনি সংসদ সদস্য হবার যোগ্য নহে বা অযোগ্য হয়েছে জেনে, আন্ডারলাইন করেন, জেনে সংসদ সদস্য রূপে আসন গ্রহণ বা ভোটদান করে তিনি প্রতিদিনের অনুরূপ কার্যের জন্য প্রজাতন্ত্রের নিকট দেনা হিসেবে উসুলযোগ্য 1000 টাকা করে অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। অর্থাৎ তিনি যদি আহ শপথ বাক্য পাঠ না করিয়া যদি তিনি যদি কাউকে ভোট দেন বা তিনি যদি কোনো আসন গ্রহণ করেন, তাহলে তিনি প্রতিদিনে ওনার জরিমানা হবে কত করে? 1000 টাকা করে। 1000। বুঝতে পারছেন? প্রতিদিনের জন্য 1000 করে স্যার। প্রতিদিনের জন্য 1000 করে, জি। মানে আপনি যতদিন ভোট দেওয়ার পর থেকে রেগুলার 1000 করে দণ্ডিত হবেন। আপাতত 1000ই মনে রাখেন, এইটুক মনে রাখলেই হবে। 17 বিজিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল, ফেরদৌস কোন ফাঁকে আসলেন? মানে বিষয়টা হচ্ছে স্যার এরকম, বিদ্যুৎ উনি ছিল না যে বাসায়, কয়দিন বিদ্যুৎ ভোট আছে, দিবে সেই আচ্ছা কয়দিন বলে 1000 করে জয়েন করবো। দণ্ডিত হবে। বুঝছেন? ফেরদৌস 1 নম্বর প্রশ্নটা পড়েন, স্ক্রিনে দেখা যাচ্ছে। 1 নম্বর প্রশ্ন পড়েন। এই শাকিল আপনি পড়েন, 1 নম্বর প্রশ্ন পড়েন শাকিল। সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের পূর্বে কোনো নির্বাচিত স্যার কিছু ব্যক্তি শোনা যায় না। আসন গ্রহণ করলে প্রতিদিনের জন্য কি খবর? 82 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। 1000 টাকা। ফেরদৌস শুনেন না?
শাকিল, আপনি তো শুনতেছেন নাকি? স্যার কথা তো শোনা যায় না স্যার কিছু। ফেরদৌস ভাইয়ের মনে হয় নেটওয়ার্কের সমস্যা। ফেরদৌস সাহেব, লিভ নিয়ে আবার জয়েন করেন। তো দেখেন, আম, এই 17 বিজিএস সেম প্রশ্নটা এসেছে, আবার এসেছে সপ্তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায়, যে কোনো ব্যক্তি সংসদ সদস্য যোগ্য নন বা অযোগ্য হয়েছেন জেনেও সদস্যরূপে আসন গ্রহণ করেন, তবে প্রতিদিন সংসদে যোগদানের জন্য তিনি কত টাকার অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন? কত টাকার? 1000 টাকা। 1,000 টাকা। তাহলে বলতে পারেন যে এই জরিমানা তাহলে থামবে কবে? যখন শপথ বাক্য পাঠ করবে তখন। বাট এই সংক্রান্ত আলাদা বিধি টিধি আছে, বুঝতে পারছেন? সংবিধান হলো সাবস্টেন্টিভ নেচারের। এটা আরো বিস্তারিত ব্যাখ্যা সংসদের যে আদেশ আছে বা আইন আছে এগুলোতে বিস্তারিত বলা আছে। আচ্ছা, তো আমরা সেলফ প্র্যাকটিসের সব প্রশ্নই আপনারা ভালোভাবে পড়বেন। আপাতত শাকিল, আমাদের স্ক্রিনে যে 4 নাম্বার প্রশ্নটা আছে এই 4 নাম্বার প্রশ্নটা পড়েন। নিম্নলিখিত কোন ক্ষেত্রে কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকবার যোগ্য হবে না? বাংলাদেশের লোকসাজশকারী বিশেষ ট্রাইব্যুনাল দ্বারা দণ্ডিত হলে, প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে, কোনো আইনের অধীন নির্বাচনের অযোগ্য হলে। সবগুলা? তো উপরে সবগুলাই প্রযোজ্য। জি। এই আঞ্জুমান, আপনি 6 নাম্বার প্রশ্ন পড়েন। নৈতিক স্থলজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষ হওয়ার ক্ষেত্রে কোন ব্যক্তি নিম্নলিখিত কোন ক্ষেত্রে সংসদে নির্বাচিত হওয়ার অযোগ্য হবে? ক, যদি অনূন্য 2 বছরের কারাদণ্ড দণ্ডিত হন। খ, মুক্তিলাভের পর 5 বছর অতিবাহিত না হলে। ঘ, যদি অনূন্য 3 বছরের কারাদণ্ড দণ্ডিত হয়। ক এবং খ উভয়। স্যার, ক এবং খ উভয় হবে। ক এবং খ উভয়। যদি সে 1 বছর কারাদণ্ডে দণ্ডিত হতো তাহলে কি এটা প্রযোজ্য হতো কিনা? না। না স্যার। তাহলে এটা প্রযোজ্য হতো না। আচ্ছা, তানবীর 9 নাম্বার প্রশ্ন পড়েন। তানবীর 9 10 পড়েন। কোন সংসদ সদস্য তার নির্বাচনের পর 66(2) বর্ণিত অযোগ্যতার অধীন হয়েছে কিনা সেই সম্পর্কে কোনো বিতর্ক দেখা দিলে শুনানি এবং নিষ্পত্তির জন্য প্রশ্নটি প্রেরণ করতে হবে স্পিকারের নিকট, নির্বাচন কমিশনারের নিকট, রাষ্ট্রপতির নিকট, প্রধানমন্ত্রীর নিকট। নির্বাচন কমিশনারের নিকট। দেখেন, অযোগ্যতার অধীন হয়েছে কিনা, কোনো কার যোগ্যতা অযোগ্যতা আছে কিনা, এটা অ্যাকচুয়ালি নির্ধারণ করবে হচ্ছে নির্বাচন। নির্বাচন কমিশন। জি। কমিশন। 10 নাম্বারটা পড়েন। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে কোন সংসদ সদস্যের আসন শূন্য হবে কিনা সেই সম্পর্কে কোনো বিতর্ক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি প্রেরণ করতে হবে স্পিকারের নিকট, নির্বাচন কমিশনের নিকট, রাষ্ট্রপতির নিকট, একই কথা, নির্বাচন কমিশনারের নিকট। হুম। ফেরদৌস, এবার শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা ওই যে যাচ্ছে। এবার মূল কথাটা হচ্ছে যে সংসদ সদস্যের আসন শূন্য হবে কিনা এই বিষয়টাই কি করবে হচ্ছে বারবার নির্বাচন কমিশন নির্বাচন সিদ্ধান্ত কমিশন। নেবে, জি। ফেরদৌস জি। 11 12 পড়েন। কত সালে বাংলাদেশ যোগ সাজস কি? যোগ সাজসকারী। স্যার মোবাইলে তো ভালো করে বোঝা যাচ্ছে না। তো যোগ মোবাইলটা ইয়া সাজসকারী। করেন, ল্যান্ডস্কেপ করেন। আপনি তো পোর্ট্রেট মোডে দেখতেছেন বোধহয়। জি আড়াআড়ি করেন, অটো রোটেট অন বটে। করে আড়াআড়ি করেন। জি জি স্যার অটোটাতে আছে। হ্যাঁ। আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকলে কোনো ব্যক্তির সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবে? 1971, এই এই বা উনিশশো ট্রাইব্যুনালটা কত বাহাত্তর সালের? 1972 সালের। যোগ সাজসকারী ট্রাইব্যুনালটা হলো 1972 72 সালের। সালে। সাল। 12 নাম্বারটাও পড়েন। নিম্নলিখিত কোনটি প্রজাতন্ত্রের লাভজনক পদ? ক রাষ্ট্রপতি, খ প্রধানমন্ত্রী, গ স্পিকার, ঘ উপর কোনটি নয়।
উপরে কোনোটি উত্তর নয়। হচ্ছে উপরে আচ্ছা, কোনটি নয়। প্রজাতন্ত্রের লাভজনক পদ আমি একটা সহজ থিওরি বলছি, যে সাধারণত যারা সরকারি কর্মকর্তা তারাই হচ্ছে প্রজাতন্ত্রের লাভজনক পদে আছে। বুঝতে পারছেন? তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এরা সরকারি কর্মকর্তা না, কিন্তু মানে এরা সরকার গঠন করলে সরকারি চালেও নির্বাহী বিভাগের প্রধান হলেও, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি তারা সরকারের প্রধান হলেও তারা সরকারি কর্মকর্তা না, বা প্রজাতন্ত্রের লাভজনক পদে তারা অধিষ্ঠিত নাই। তো শাকিল আবার 13 নম্বর প্রশ্নটা পড়েন। নিম্নলিখিত কোন ক্ষেত্রে কোন সংসদ সদস্যের আসন শূন্য হতে পারে? সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে শপথ গ্রহণে অসমর্থ হলে, সংসদের বিনা অনুমতিতে একাধিক ক্রমে 90 দিন অনুপস্থিত থাকলে, সংসদ ভাঙিয়া গেলে। উপরের সবগুলো, তার উত্তর উপরের সবগুলো। পুরো- উপরের সবগুলো। সবগুলো। তো এরকম প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ। 16 17 বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে 16 নম্বরটা আমি যদি পড়ি, দেখেন, কোন সংসদ সদস্য কার নিকট স্বাক্ষরযোগ্য স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারে? সংসদ সদস্য কার কাছে দিবে? স্পিকার। জি। আর নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে কোন সংসদ সদস্য ড্যাশ নির্ধারিত শপথ গ্রহণ, কত তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ? তৃতীয়। শোনেন, আমরা তৃতীয় তফসিল যখন পড়বো, কে কার কাছে শপথ বাক্য পাঠ করবে এই বিধানটা তৃতীয় তফসিলে আছে, বা কে কারে শপথ করাবে। বুঝতে পারছেন? জি। আমরা চলে এসে আমাদের বাংলাদেশ সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ 70, যেটা 70 অনুচ্ছেদ, যেটা নিয়ে বেশ বিতর্ক আছে, পক্ষের বিপক্ষে অনেক নানা মত আছে, বাট এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে আর কি। তো এটা দেখেন, রাজনৈতিক দল হতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া। কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি উক্ত দল হতে পদত্যাগ করে অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করে, তিনি ওই দল থেকে যদি পদত্যাগ করে, সংসদ সদস্য আছে বাট মাশরাফি যদি বলে যে আমি আর বাংলাদেশ আওয়ামী লীগ করবো না, তাহলে মাশরাফির আসনটা কি হয়ে যেত বলেন? শূন্য শূন্য হয়ে হয়ে যেত। যেত। শূন্য অথবা শূন্য হয়ে যাবে। অথবা সংসদে মাশরাফি যদি আওয়ামী লীগের বিপক্ষে ভোট দিত, তাহলেও তার আসন শূন্য হতো। তাহলে সংসদে তার আসন শূন্য হবে, তবে তিনি সে কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হবার অযোগ্য হবে না। অর্থাৎ তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ কারা বলেন তো? স্বতন্ত্র স্বতন্ত্র। প্রার্থীরা, তারা যারে খুশি তারে ভোট দিতে পারে, কারণ সে তো আর কোনো দলের অধীন না। তো ফ্লোর ক্রসিং কাকে বলে এটা যদি একটু দেখি, যে ফ্লোর ক্রসিং হচ্ছে যে, এটা একটু আন্ডারলাইন করেন। ফ্লোর ক্রসিং বা পলিটিক্যাল ডিফেকশন অর্থ হলো অন্য দলে যোগদান করার জন্য বা স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য নিজ দল হতে পদত্যাগ করা বা নিজ দলের বিপক্ষে ভোটদান করা। তাহলে নিজ দলের বিপক্ষে ভোটদান করা বা নিজ দল হতে পদত্যাগ করা, এটার একটা মানে যে টার্ম, এটাকে কি বলা যেতে পারে? ফ্লোর ক্রসিং বা পলিটিক্যাল ডিফেকশন। তো ফ্লোর ক্রসিং এর কারণে সংসদ সদস্যের আসন শূন্য হবে। কার্যকরী সরকার এবং সরকারের কার্যাবলী সহজতর করার জন্য 70 অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং এর বিধান যুক্ত করা হয়। যদিও সংসদ সদস্যদের মত প্রকাশের অধিকার প্রয়োগের ক্ষেত্রে ফ্লোর ক্রসিং আইনের অনেক সমালোচনা আছে। যেমন দল জন স্বার্থ বিরোধী কিন্তু সংসদে উত্থাপন করলেও উক্ত দলের সংসদ সদস্যরা উক্ত বিলের বিরুদ্ধে ভোট দিবে না, এই ভয়ে যে নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ কি হবে? শূন্য শূন্য। হবে। শূন্য হবে। তাহলে আপনাদের কি মতামত? 70 অনুচ্ছেদ থাকা উচিত নাকি উচিত না বলেন? আপনারা কে কি বলেন বলেন? মত প্রকাশের 70 অনুচ্ছেদ স্বাধীনতা। আসলে, থাকা উচিত না স্যার। জি, 70 অনুচ্ছেদটা গণতন্ত্রের জন্য একটা বড় ধরনের threat। আপনার ষোড়শ সংশোধনী মামলার একটা বড় একটা ইস্যু ছিল হচ্ছে 70 অনুচ্ছেদ, যেখানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উনি এইভাবে মত প্রকাশ করছে যে আমাদের এই 70 অনুচ্ছেদের কারণে এমপিরা হচ্ছে তাদের মতো করে স্বাধীন মতামত দিতে পারে না, যে কারণে তারা একটা দলীয়
সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়, যে কারণে উনি এই বিচারপতিদের অপসারণের এই ব্যাপারে এমপিরা আসলে স্বাধীন মতামত দিবে না, এরকম একটা মতামত দিয়ে উনি হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈধতা প্রদান করেছে ওনার মতামতে। তো সেক্ষেত্রে আমরা মানে আসলে এটা পোলার ক্রসিংটা হচ্ছে একটা বড় ধরনের থ্রেট গণতন্ত্রের জন্য, এটা বলতে পারি। যার ফলে ওনার পরিণতি কি হয়েছে দেখছেন তানভীর? ওনার পরিণতি যাই হোক না কেন, কিন্তু ইতিহাস ইতিহাস ওনাকে স্মরণ করবে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। বাংলাদেশের ন্যায্য কথা বলে লাভ নাই। আমার বিপক্ষে গেলে, ওর ন্যায্য কথাটা ভালো না লাগলে, আমার বিপক্ষে গেলে আমি অবশ্যই তাকে সাপোর্ট করব না, এটা হচ্ছে আমাদের যে মূল বিষয়। বাট হ্যাঁ, উম, আপনি যেটা বলেছেন সঠিক, বা সাবেক চিফ জাস্টিস যেটা বলেছে এটা অনেকটাই সঠিক। কারণ 70 অনুচ্ছেদ যদি থাকে, তাহলে একজন যিনি দলগত এমপি, তিনি কখনোই দলের বাইরে ভোট দিতে পারবেন না। দল যে সিদ্ধান্ত নিবে জি। এটাই তার মেনে নিতে হবে। তার কিন্তু চিন্তা, বাক স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা এক্ষেত্রে থাকলো না। থাকে না। আর জি। সে যদি স্বাধীন হতেই চায়, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে? পদত্যাগ করতে করতে হবে। হবে। তো এখানে আরেকটা বিষয় কি, যে দলীয় যে সিদ্ধান্তটা, একটা দল পরিচালিত হয় মানে দলের যে প্রধান যে সুপ্রিম যে ইয়েটা থাকে, স্থায়ী কমিটি, মূলত স্থায়ী কমিটির সদস্যরাই দলের মূল সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। তো হুম, দেখা গেছে যে তারা হচ্ছে গুটি কয়েক মানুষ, এমনও না যে দলের সবাইকে নিয়ে একটা ভোটাভুটি নির্বাচনের মাধ্যমে যে যে মতটা যেতে সেই মতটা তারা গ্রহণ করে, এমনও না। দলের গুটি কয়েক মানুষ হচ্ছে দলীয় সিদ্ধান্ত নেয়। তো এমপিরা যখন এই দলীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, তাহলে এই যে সংসদ, এই যে গণতন্ত্র, এই এই ব্যবস্থাটা প্রশ্নবিদ্ধ হয়। জি। তো যাই হোক, আপনারা সংসদে গিয়ে এগুলো চেঞ্জ করেন। আশা করি সামনে ইনশাল্লাহ, বা সামনে যখন বড় হবেন, বিচারপতি হবেন, ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করেন। এটা কিন্তু বলার জন্যই বলা না, ইনশাল্লাহ হবেন, দেখেন। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এটা ফ্লোর ক্রসিং এর বিরুদ্ধে রিট করা যায় কিনা, মানে এটা এটা তো আর আসলে রিট তো বাতিল করা। করাই যায়, রিট তো করাই যায়, রিট তো করাই যায়, কিন্তু আহ, আপনার রিট শুনবে না, দেখেন। তো যাই হোক, 70 অনুচ্ছেদটা মনে রাখেন। আর এটা 6 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, যে ভ্যাকেশন অফ সিট অন রেজিগনেশন অর ভোটিং এগেনস্ট পলিটিক্যাল পার্টি, এই বিধানটা আছে কত অনুচ্ছেদে? 70। 70। তো আমরা চলে আসি অনুচ্ছেদ 71, দ্বৈত স্যার সদস্যের। এখানে আরেকটা বিষয় একটু মানে উল্লেখ করতাম, যদি সুযোগ দিতেন। হ্যাঁ, বলেন 70 বলেন। অনুচ্ছেদের একটা বিষয়, ওই ষোড় সংশোধনী মামলার ওইখানে একটা বিষয় এরকম বলা হয়েছিল যে সুরেন্দ্র কুমার সিনহা জাস্টিস, উনি তো হচ্ছে মানে বলছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কেন হচ্ছে থাকা প্রয়োজন, এইটার ব্যাখ্যা দিছে। এটা ঠিক আছে, কিন্তু 70 অনুচ্ছেদকে আবার উনি ওখানে মানে বাতিল করা উচিত বা এরকম কোনো মতামত দেয় নাই। উনি আবার এখানে একটা এটার একটা প্রাসঙ্গিকতা এভাবে উল্লেখ করছে যে যদি 70 অনুচ্ছেদ না থাকে, এম- দলীয় সদস্যরা, এমপিরা যারা দল থেকে মনোনীত হয়ে নির্বাচিত হয়, তারা যদি দলের সিদ্ধান্ত মেনে না নেয়, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন হতে পারে যে তারা দুর্নীতির কারণে খুব মানে তারা ভোল পাল্টাইতেছে, সুর পাল্টাইতেছে, দুর্নীতির কারণে তাদের মতামত পাল্টাই ফেলতেছে, এরকম হইতে পারে। তো এরকম একটা কথা ওখানে বলা হয়েছিল আর কি, আমার মনে নাই সঠিক। যে কারণে ফ্লোর ক্রসিংটার বিরুদ্ধে খুব বেশি উনি কিছু বলে নাই, কিন্তু ফ্লোর ক্রসিং এর কারণেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কেন বৈধ সেই কথাটাই ওখানে বলা হয়েছে। জি, ধন্যবাদ। আপনার মতামত প্রকাশের জন্য ধন্যবাদ। আপনি কিন্তু ফলো ক্রসিং করেন নাই, আপনার মতামত প্রকাশের সুযোগ আমরা দিছি। তো থ্যাংক আমরা, ইউ। তো বিষয়টা হচ্ছে যে তানভীর সাহেব, সব কথা ঠিক আছে, বাট কোন সরকারই এসে এটা আসলে করে না, মানে চেঞ্জ করে না। জি। জি, আরেকটা হচ্ছে অম্বুডসম্যান নিয়োগ করে না কেউ। হ্যাঁ, 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 ombudsman আজকেই আসবো, সমস্যা নেই। জি। তো আমরা চলে আসি অনুচ্ছেদ 71, দ্বৈত সদস্যতায় বাধা।
বার এগেনস্ট ডাবল মেম্বারশিপ। তো দ্বৈত সদস্য আসলে কাকে বলে? যে সাধারণত একটা দলের যারা নেতৃস্থানীয় সদস্য আছেন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা বা বিএনপির বেগম খালেদা জিয়া, ওনারা যখন নির্বাচন করেন ওনারা একাধিক আসন থেকে নির্বাচন করেন, 5টা থেকেও করে, 3টা থেকেও করে, 2টা থেকেও করে। তো ওনারা যদি দুই জায়গায় নির্বাচিত হয় তাহলে সেই ক্ষেত্রে ওনার যে কোনো একটাই সদস্য থাকতে পারবে, আর বাকিটা অন্যটা ওনার ছেড়ে দিতে হবে, সদস্যপদ শূন্য হয়ে যাবে। তো এই বিধানটাই বলছে অনুচ্ছেদ 71-এ। দেখেন, কোনো ব্যক্তি একই সময় দুই বা ততোধিক নির্বাচনী এলাকা হতে নির্বাচন প্রার্থী হতে পারবে, মানে সে প্রার্থী হতে তার কোনো বাধা নাই। সে একই জায়গায় ঢাকার 2 আসন থেকে দাঁড়াইতে পারে বা ঢাকার একটা আসন, খাগড়াছড়ির আর একটা আসন থেকে দাঁড়াইতে পারে, কিন্তু একই সময়ে দুই বা ততোধিক নির্বাচনী এলাকায় সংসদ সদস্য হবে না। তিনি দুই জায়গা থেকেই নির্বাচিত হতে পারবে, বাট সংসদ সদস্য হবে কয় জায়গায়? এক এক জায়গায়। জায়গা। একদম। অর্থাৎ কোনো ব্যক্তি একই সময়ে একাধিক নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যে কোনো একটি নির্বাচনী এলাকায় সংসদ সদস্য পদ রাখবে এবং অন্যগুলো ছেড়ে দিবে। তাহলে উনি রাখবে যে কোনো একটা, কিন্তু অন্যগুলা কি করবে? ছেড়ে দিবে। এখন আপনি বলতে পারেন যে তাহলে দুই জায়গা থেকে ওনার দাঁড় দাঁড় হওয়ার কি মানে সংসদ সদস্য পদ গ্রহণ করার কি দরকার ছিল? নির্বাচন না করলেই তো হতো। এখন নির্বাচন করে অনেক সময়, ধরেন শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া, ওনারা একাধিক আসন থেকে নির্বাচন করে যে এক জায়গায় থেকে হেরে গেলেও যাতে আর এক জায়গা থেকে জয়লাভ করার সম্ভাবনা থাকে। বুঝতে পারছেন? উনি যদি নির্বাচনে এক আসন থেকে দাঁড়ায় এবং এক আসন থেকেই যদি হেরে যায় তাহলে তো আর ওনার প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। তাই তো এই কারণে এই বিধানটা করা হয়েছে। তো যদি কোনো ব্যক্তি একাধিক নির্বাচনী এলাকা হতে নির্বাচিত হয় তাহলে তিনি তার সর্বশেষ নির্বাচনের গোল দিবেন 30 দিনের মধ্যে তিনি কোন নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক তা জ্ঞাপন করে নির্বাচন কমিশনে একটি স্বাক্ষরযুক্ত ঘোষণা প্রদান করবে। তিনি নির্বাচনের কতদিনের মধ্যে জানাবে নির্বাচন কমিশনকে? কতদিন? 30 দিনের মধ্যে। 30 দিন। তিনি জানাবেন যে তিনি কি ঢাকার আসনে থাকতে চান নাকি খাগড়াছড়ির আসনে থাকতে থাকতে চান। তিনি অন্য যে সকল নির্বাচনী এলাকা হতে নির্বাচিত হয়েছে অথবা সেই সকল এলাকার আসন শূন্য হবে। তিনি এই নিয়ম মান্য করতে অসমর্থ হলে তিনি যে সকল আসনে নির্বাচিত হয়েছে সেই সকল আসন শূন্য হবে। ধরেন তিনি 3টা আসন থেকে নির্বাচিত হলেন, কিন্তু 30 দিনের মধ্যে তিনি নির্বাচন কমিশনকে জানান নেই, তাহলে কি হবে বলেন? 3টা আসন থেকেই তার হয়ে সদস্য যাবে। পদ শূন্য হবে। তো উক্ত বিধানসভা যতখানি প্রযোজ্য ততখানি পালন না করা পর্যন্ত নির্বাচিত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ গ্রহণ ঘোষণা করতে বা শপথ পত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করতে পারবে না। তো তাহলে 71 অনুচ্ছেদের মূল কথা কি শাকিল সাহেব বলেন, বোঝাই বলেন। 71 অনুচ্ছেদে বলছে যে একজন ব্যক্তি একাধিক সদস্য, মানে একাধিক আহ, প্রার্থী হতে পারবে একাধিক নির্বাচনী এলাকায়, কিন্তু তিনি নির্বাচিত হলে যে কোনো একটা এলাকায় করতে পারবে, অন্য প্রতিনিধিত্ব আসনগুলো করতে। ছেড়ে দিবে। গুলো ছেড়ে হুম। দিতে হবে এবং সেটা নির্বাচন কমিশনের কাছে 30 দিনের মধ্যে জানাতে হবে। 30 দিনের মধ্যে না জানাতে পারলে সেটা তার আসন যে কটায় জিতবে সবগুলোতেই শূন্য বলে গণ্য হবে। শূন্য হবে। তাহলে এই 30 দিনটা মনে রাখেন। আর দ্বৈত সদস্যের বাধা এটা আছে কত অনুচ্ছেদে? 71। 71। 71 71 অনুচ্ছেদ। অনুচ্ছেদ। আর এখানে কত দিনের কথা বলছে? 30 দিন। 30 দিন। স্যার এখানে এইখানে তো যে দুই বা দুই দুই বা ততোধিক নির্বাচনী এলাকা বলছে, তার মানে হচ্ছে একজন চাইলে তিনটা, চারটা, পাঁচটা, তার হ্যাঁ হ্যাঁ, যতগুলো তিন ইচ্ছা চার জায়গায় ততগুলো কেন, করবে। 5 জায়গাও দাঁড়াইতে পারে। নর্মালি আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার যতদূর মনে পড়ে, শেখ হাসিনা খালেদা জিয়া এনরা এর আগে 3 জায়গা 3 আসন থেকেও ইলেকশন করছে। এখন আমি যদি ইতিহাস করার দু- জন্য পুরো 300 আসনে নির্বাচন করি, সেই ক্ষেত্রে করবেন, সমস্যা কি? আপনার কিন্তু যদি টাকা থাকে। আপনি ইতিহাস দিয়ে দেন তানভীর ভাই। স্যার এইখানে যে যদি 2 আসনে জয়ী হয়, এক আসন তো ছাড়ি দিবে। হ্যাঁ এক আসন ছাড়ি দিবে, সেই নির্বাচন কমিশনের 30 দিনের মধ্যে জানাই এক আসন ছাড়ি দিবে হ্যাঁ লিখিত ভাবে। তাহলে যে আসনটা শূন্য হবে ওই আসনে কি ইনার ইনার মানে যে নির্বাচিত হলো ওনার প্রতিনিধি উনি বসাতে পারবে নাকি ওই আসনের জন্য আলাদা হ্যাঁ, ওই নির্বাচন হবে? আসনে আবার উপনির্বাচন হবে।
ও আচ্ছা, আমি ভাবছি যে হয়তো এই যে হবে উনি হয়তো তার লোক বসাই দিবে আর কি। না না না, ওই আসলে আবার নির্বাচন হবে ভাই। এটা সামনে পাবো, আমরা সবকিছুরই সলিউশন সংবিধানে দেওয়া আছে, শুধু ধৈর্য ধরে থাকতে হবে। জি স্যার। তো এই যে দেখেন, কোনো ব্যক্তি একই সময়ে দুই বা ততোধিক নির্বাচনী এলাকা হতে নির্বাচিত হলে তিনি কোন নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক তা তিনি তার সর্বশেষ নির্বাচনের কতদিনের মধ্যে নির্বাচন কমিশনকে জ্ঞাপন 30 দিনের মধ্যে জানাবে। কতদিন বলেন? 30। 30 দিন। তো আমরা 65 অনুচ্ছেদে পেলাম জাতীয় সংসদ, 66-তে পেলাম যোগ্যতা অযোগ্যতা, 67-তে পেলাম আসন শূন্য হওয়া, 68-তে পেলাম পারিশ্রমিক, 69-এ পেলাম শপথ বাক্য পাঠ না করলে প্রতিদিন 1000 টাকা করে জরিমানা, 70-এ পেলাম ফ্লোর ক্রসিং নাকি, আর জি। 71-এ এই তো পেলাম এখন। দ্বৈত সদস্য পদ বা বাধা। দ্বৈত সদস্য পদ গ্রহণ করা যাবে না বা বাধা। জি। তো আমরা অনুচ্ছেদ 72-এ চলে আসি, সংসদের অধিবেশন। অধিবেশন যে ডাকবে সরকারি বিজ্ঞপ্তি দ্বারা গোল দিবেন রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করবে। তাহলে যদি বলে যে সংসদ আহ্বান করবে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। স্থগিত করবে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্র ভঙ্গ করবে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্র- সংসদ আহ্বানকালে আন্ডারলাইন করবেন রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করবে। তাহলে সংসদের যে প্রথম বৈঠক, এটা সময় এবং স্থান নির্ধারণ কে করবে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। সংসদ অধিবেশন ডাকার সময় সংসদের, এটা গুরুত্বপূর্ণ আন্ডারলাইন করেন, এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে গোল দিবেন 60 দিনের অতিরিক্ত বিরতি থাকবে না। 3টে স্টার দেন, বিবিআই। মানে প্রথম বৈঠক আজকে সংসদের অধিবেশন বসলো, ধরেন এই সংসদের অধিবেশনটা 17 দিন চললো, 17 দিন পর সংসদের অধিবেশন শেষ হলো, তাহলে দ্বিতীয় যে অধিবেশনটা হবে এই প্রথম অধিবেশনের শেষ দিন হতে দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের ব্যবধান কয় দিনের বেশি হবে না? 7 দিনের 60 দিনের বেশি। বেশি হবে না। 60 দিনের বেশি হবে না। হবে না। এই অনুচ্ছেদের দফার বিধানাবলী সত্ত্বেও সংসদ সদস্যদের যে কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হবার আন্ডারলাইন করবেন 30 দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হবে। এটাও গুরুত্বপূর্ণ। তাহলে ধরেন আমাদের আগামী যে নির্বাচন আসতেছে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে দল সরকার গঠন করবে, এই নির্বাচনের কয়দিনের মধ্যে, নির্বাচনের যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কয়দিনের মধ্যে সংসদের অধিবেশন বসবে বলেন? 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, সংসদ ভেঙে যাওয়া দেখেন, রাষ্ট্রপতি পূর্বে ভেঙে না দিলে সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে আন্ডারলাইন করেন 5 বছর অতিবাহিত হলে সংসদ ভেঙে যাবে। আমরা যখন ওই প্রধানমন্ত্রীর পদের মেয়াদ পড়ছিলাম, মনে আছে? 57 জি। অনুচ্ছেদ। নির্ধারিত না। জি। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ 57 অনুচ্ছেদে নির্ধারিত না, বাট জি। সংসদ ভেঙে উত্তরাধিকার যাবে। দায়িত্ব নিয়ে রাখ পর্যন্ত। রাষ্ট্রপতি যদি পূর্বে ভেঙে না দেন, তাহলে একটা সংসদের মেয়াদ কতদিন? 5 বছর। পাঁচ সংসদের বছর মেয়াদ 5। তবে শর্ত থাকে যে প্রজাতন্ত্রে, আন্ডারলাইন করেন, যুদ্ধে লিপ্ত থাকার কালে সংসদের আইন দ্বারা অনুরূপ মেয়াদ এককালে অনধিক 1 বছর বর্ধিত করা যেতে পারে। যদি প্রজাতন্ত্র, ধরেন বাংলাদেশ মিয়ানমারের সাথে যুদ্ধরত আছে এবং অবশ্যই এমন অবস্থায় সংসদের মেয়াদ বাড়ানো যাবে কতদিন? সর্বোচ্চ 1 বছর। অনধিক 1 বছর। অনধিক 1 বছর বা সর্বোচ্চ 1 বছর। তবে যুদ্ধ তার মানে সমাপ্ত হলে বর্ধিত মেয়াদ কোনো ক্রমেই 6 মাসের অধিক হবে না। হবে না। তবে যুদ্ধ যদি সমাপ্ত হয়ে যায়, তবে তাহলে এই আর মেয়াদ 6 মাসের বেশি যাবে। এই কয়দিনের বেশি হবে না? 6 মাসের ছয় অধিক মাসের বেশি। হবে না। তাহলে এই 72 অনুচ্ছেদে অনেকগুলা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলা থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসতে পারে। যে সংসদের অধিবেশন আহ্বান করে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। সংসদের প্রথম অধিবেশন থেকে পরবর্তী অধিবেশনের যে মেয়াদ কয়দিনের বেশি হবে না? 60 দিনের। 60 দিনের বেশি হবে না। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর সংসদের অধিবেশন বসবে কত দিনের মধ্যে? 30 দিন। 30 30 দিনের দিনের মধ্যে। মধ্যে।
সংসদের মেয়াদ কতদিন? 5 বছর। 5 বছর। 5 বছর। আর যুদ্ধকালীন সময়ে এই মেয়াদ বাড়াতে পারে কতদিন? সর্বোচ্চ 1 বছর। সর্বোচ্চ 1 বছর। 1 বছর। যুদ্ধ তবে যুদ্ধ যদি না যদি হয় তাহলে শেষ হয়ে সর্বোচ্চ যায় 6 মাস। কত দিনের বেশি হবে না? 6 মাসের ছয় বেশি। 6 মাসের বছর। বেশি হবে না। তো এই বিষয়গুলো আসলে মুখস্থ করার দরকার নাই, এমনি একবার পড়লেই তো পরীক্ষার প্রশ্নে আসলে মনে পড়ার কথা না, বলেন? ইনশাল্লাহ। এখানে একটা বিষয় কি যে এই যে স্থানের কথা বলছে, তো আমরা তো জানি যে আমাদের একটা পার্লামেন্ট ভবন আছে। এখন হুম। রাষ্ট্রপতি আসলে এই স্থান নির্বাচন করবে, সে কি চাইলে পার্লামেন্টের বাইরে করতে পারে, বা এমন কোনো কিছু আচ্ছা, ধন্যবাদ। সংবিধান কি তাকে ধন্যবাদ তানভীর সাহেব। যখন আমরা প্রথম বাংলাদেশ সংবিধান পাশ করি 1972 সালে 16ই ডিসেম্বর, তখন কিন্তু আমাদের সংসদের যে ছিল জাতীয় না? পার্লামেন্ট, জাতীয় সংসদে কিন্তু ছিল না, তখন কাজ চলতেছিল। জি। বুঝতে পারছেন? এই কারণেই জি। স্থানের কথা বলছে, যে বিশেষ পরিস্থিতিতে অন্য কোথাও নির্ধারণ করতে পারে। জি। প্রথম সম্ভবত ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সাইডে কোথায়, ফুলার রোডের ওই দিকে আশেপাশে কোথাও গণপরিষদ আমার মানে বসছিল। মনে নাই, তবে আমাদের জাতীয় সংসদ তখন রেডি ছিল না। জি। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে তো 1 বছরের কথা বলছে যে যদি যুদ্ধ হয় তাহলে 1 বছরের বেশি বর্ধিত করা যাবে না। তার মানে হচ্ছে যদি যুদ্ধ বিলম্বিত হয়, দেখা গেল যে যুদ্ধ হচ্ছে 2 বছরের বেশি বা একটানা 3 বছরের বেশি, কিন্তু সেই ক্ষেত্রেও 1 বছরের বেশি এটা বিলম্বিত করা যাবে না। জি, জি, আর যদি এমন হয় যে 6 মাসের মধ্যে যুদ্ধ থেমে গেছে, তাহলে তো 6 মাস। যদি এমন হয় যে 7 মাসের মাথায় গিয়ে যুদ্ধ থেমে গেছে, 8 মাসের মাথায় গিয়ে যুদ্ধ থেমে গেছে, তাহলে ওটা 1 বছর। জি, জি, জি। 17 বিজিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, দেখেন। প্রজাতন্ত্র যুদ্ধে লিপ্ত থাকলে সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ এককালে সর্বোচ্চ কত সময়ের জন্য বৃদ্ধি করা যায়? এক এক বছর। বছরের 1 বছর। আর যদি যুদ্ধ শেষ হয়ে যায়? 6 মাস। তাহলে 6 মাস। 2 নম্বর প্রশ্নটা দেখেন, যে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে কে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। রাষ্ট্র। 3 নম্বর দেখেন, প্রেসিডেন্ট। সংসদের এক অধিবেশন সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কত দিনের বেশি বিরতি থাকবে না? 7 দিনের বেশি থাকবে না। 60 দিন। সবগুলাই এসেছে, দেখেন। আম, সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর অধিবেশন ডাকা বাধ্যতামূলক? একই প্রশ্ন, কতদিন? 60 দিন। 60 দিন। সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়? কতদিন? 30 দিন। 30 দিন। আচ্ছা, আমরা চলে আসি সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী, অনুচ্ছেদ 73। রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন এবং বাণী প্রেরণ করতে পারবে। সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের, গোল দিবেন প্রথম অধিবেশনের সূচনায়, এবং প্রত্যেক বছর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করবে। বিষয়টা বুঝছেন? সাধারণ নির্বাচনের পর প্রথম যে অধিবেশন, সেই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। আর প্রতি বছরের যে প্রথম অধিবেশন, সেটাই রাষ্ট্রপতি ভাষণ দিবেন। 2025 সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। 2025 সালে যদি আরো 4টে 5টা অধিবেশন হয়, সেইগুলা কি ভাষণ দিবেন? না। না। আবার 26 সালে যে অধিবেশন দিবে হবে, সেটাও তিনি ভাষণ দিবেন। তাই দিবে। জি। তাহলে সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী, এটা কত অনুচ্ছেদে আছে? 73। 73। 73। আচ্ছা, অনুচ্ছেদ 73 কতে চলে আসি আমরা। সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার। বলেন তো, মন্ত্রী বলতে কাকে কাকে বোঝায়? এই জায়গায় ব্যাখ্যা দিছে, বাট অলরেডি আমরা জানি মন্ত্রী বলতে প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সবাইকেই জি। বোঝায়। তো প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করতে এবং অন্যভাবে তার কার্যাবলীতে অংশগ্রহণ করতে অধিকারী হবে, তবে যদি তিনি, আন্ডারলাইন করবেন, সংসদ সদস্য না হন। সকল মন্ত্রী কি সংসদ সদস্য? বলেন। না, টেকনোক্রেট আছে। টেকনোক্র্যাট মন্ত্রী। সংসদের মোট মন্ত্রীদের কত অংশ হয়? 10-এর 1, 1/10 হ্যাঁ, 10-এর 1। আর সংসদ সদস্য হতে কত হয়? 10/9। 10-এর 9। 9 ভাগ। জি। তো তাহলে তিনি ভোট দান করতে পারবে না। তাহলে তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হলে ভোট দিতে পারবে? পারবে না। টেকনোক্র্যাট মন্ত্রী সংসদে থাকবেন, বাট কোনো কিছুতে তিনি ভোট দিতে পারবেন না। এবং তিনি জি। কেবল তার মন্ত্রণালয় সম্পর্কিত বিষয় সম্পর্কে বক্তব্য রাখতে পারবে। এই বিষয়টা বুঝছেন কিনা?
যে তার মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে বক্তব্য রাখতে পারবে, কিন্তু কোনো ধরনের ভোট দেওয়াতে সে অংশ ভোট নিতে দিতে পারবে না। পারবে না, কারণ তিনি তো সংসদ সদস্য না। জি, কিন্তু পার্লামেন্টেরিয়ান না। জি। জি। অতঃপর এই অনুচ্ছেদে মন্ত্রী বলতে প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী অন্তর্ভুক্ত। বলেন তো, প্রধানমন্ত্রী কি টেকনোক্র্যাট হতে হবে কিনা? হতে পারে, কোনো সম্ভাবনা না, আছে কিনা? না। প্রধানমন্ত্রী কিন্তু টেকনোক্র্যাট প্রধানমন্ত্রী হতে পারবে না, সিস্টেম নাই। তো তানভীর, 7 আর 8 প্রশ্ন পড়েন। 7 আর 8 স্ক্রিনে দেখা যাচ্ছে, 7 আর 8। হচ্ছে রাষ্ট্রপতি পূর্বে ভেঙে না দিয়ে থাকলে প্রথম বৈঠকের তারিখ থেকে কত বছর অতিবাহিত হলে সংসদ ভেঙে যাবে? আহ পূর্বে যদি ভেঙে না দিয়ে থাকে তাহলে প্রথম বৈঠকের তারিখ হতে কত বছর অতিবাহিত হলে, আর সেক্ষেত্রে এখানে বলছে 2, 3, 10, 5। 5 বছর। 5 বছর। যে মানে সংসদের মেয়াদের কথা বলছে এটা। আর হচ্ছে 8 নম্বরে, নিম্নলিখিত কোন ক্ষেত্রে সংসদের মেয়াদ অনধিক 1 বছর বর্ধিত করা যাবে? যুদ্ধে লিপ্ত থাকলে। আর যদি হচ্ছে যুদ্ধ থেমে যায় তাহলে 6 মাস পর্যন্ত আচ্ছা, হইতে পারে মহামারী সর্বোচ্চ। অতিমারি হইলে কি বৃদ্ধি করতে পারবে? আহ, এখানে তো যুদ্ধের কথা বলছে, আর কোনো কথা বলে নাই। তো মহামারী অতিমারির কথা কিন্তু সুনির্দিষ্টভাবে বলা নাই, সো শুধু প্রযোজ্য হবে যুদ্ধ। জি। সেক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ নিতে হবে। না, জুডিশিয়াল রিভিউ তো অ্যাকচুয়ালি ইনকনসিস্টেন্ট আইনগুলোরে বাতিল করবে, সংবিধানের সাথে যেগুলো অসামঞ্জস্যপূর্ণ সেগুলা বাতিল করতে পারে ও সুপ্রিম কোর্টের অ্যাডভাইজরি যে জুরিডিকশন আছে ওটার কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ। জি। তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আজকে বেশ রাতও হয়েছে, আর 2টা অনুচ্ছেদ আমরা একটু পড়ে ফেলি, দেখেন। 74 অনুচ্ছেদটা পড়ি, স্পিকার ও ডেপুটি স্পিকার। এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় সংসদের, আন্ডারলাইন করবেন, সভাপতি হলেন স্পিকার। যদি বলেন জাতীয় সংসদের প্রেসিডেন্ট কে বা জাতীয় সংসদের সভাপতি কে, বলেন। প্রেসিডেন্ট স্পিকার। জি। স্পিকার। বাংলাদেশের প্রেসিডেন্ট বললে কিন্তু আলাদা, জাতীয় সংসদের রাষ্ট্রপতি। সভাপতি বললে জি। স্পিকার। জি। একই সাথে তিনি পার্লামেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তাও। যদি বলে পার্লামেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার কে, স্পিকার। স্যার। বাংলাদেশ বার কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার কে, বলেন। সচিব। আহ, সচিব। সচিব জি। সাহেব। নাকি মনে আছে? সম্পাদক। জি, জি। এবং জেলা জজ স্পিকারকে, পদমর্যাদা। দেখেন, স্পিকারকে পার্লামেন্টের অভিভাবকও বলা হয়। যিনি স্পিকার তাকে বলা হয় পার্লামেন্টের অভিভাবক। অভি- এখন আমরা চলে আসি স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন। কোন সাধারণ নির্বাচনের পর সংসদের গোল দিবেন প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য হতে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করবে। তাহলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ, যে সংসদের অধিবেশনের প্রথম বৈঠকে, কোন অধিবেশনের প্রথম বৈঠকে, সম্ভবত। প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য হতে একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করবে। এই দুই পদের যে কোনো একটি শূন্য হলে 7 দিনের মধ্যে, এটা আন্ডারলাইন করেন, মানে এই দুই পদের যদি যে কোনো একটা, ওয়েদার স্পিকার ও ডেপুটি স্পিকার, কেউ যদি শূন্য হয়, তাহলে 7 দিনের মধ্যে কিংবা ওই সময় সংসদ বৈঠকরত না থাকলে পরবর্তী বৈঠকে তা পূর্ণ করার জন্য সংসদ সদস্যদের মধ্য হতে একজনকে নির্বাচিত করবে। বুঝছেন কিনা? যদি স্পিকার বা ডেপুটি স্পিকারের মধ্যে কোনো আসন শূন্য হয় তাহলে 7 দিনের মধ্যে, আর যদি ওই সময়ে সংসদ বৈঠকরত না থাকে, তা পরবর্তী বৈঠকে তা পূর্ণ করার জন্য সংসদ সদস্যদের মধ্যে হতে একজনকে কি করবে, বলেন, নির্বাচিত নির্বাচিত। করবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্পিকারের পদ শূন্য হলে এবং সংসদ যদি বৈঠকরত অবস্থায় থাকে, তাহলে ওই স্পিকার নির্বাচিত করতে হবে কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে। এখন আমরা চলে আসি স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হওয়া। স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হবে যদি, আন্ডারলাইন করবেন, তিনি সংসদ সদস্য না থাকে। তার মানে সংসদ সদস্য না এরকম কারো কি স্পিকার বা ডেপুটি স্পিকার হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। নাই। তিনি মন্ত্রী পদ গ্রহণ করেন, তিনি যদি
তিনি যদি মন্ত্রী পদ গ্রহণ করেন তাহলেও কি থাকবে না, স্পিকার স্পিকার থাকবে না। পদ হতে অপসারণ দাবি করে মোট সংসদ সদস্যের বলে দেবেন সংখ্যাগরিষ্ঠ ভোটে সমর্থিত কোনো প্রস্তাবটি উত্থাপনের অভিপ্রায় জ্ঞাপন করে অনন্য 14 দিনের নোটিশ প্রদানের পর সংসদে গৃহীত হয়। তাহলে যদি স্পিকারের অপসারণ দাবি করেন তাহলে কয়জনের দাবি লাগবে, মানে অভিযোগের একটা প্রস্তাব দিতে হবে কয়জনের বলেন তো? মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠদের মধ্যে। উপস্থিত সদস্যের না, না, হ্যাঁ, মোট মোট আসন। সংসদ সদস্য। মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে। এবং এটা গৃহীত হবে কয়দিন পর? মোট সদস্য সংখ্যা। 14 দিনের পর। জি জি। বুঝছেন? বলেন তো রাষ্ট্রপতির দেখি শাকিলের মনে আছে কিনা, রাষ্ট্রপতির অভিশংসন কেমনে হয় বলেন? রাষ্ট্রপতির অভিশংসনের সম্পর্কে বলা হয়েছে 52 অনুচ্ছেদে, হুম। যেখানে যেখানে বলা হয়েছে একটা স্পিকারের কাছে প্রস্তাব দিবে, সেটা হচ্ছে মোট আসনের সংখ্যাগরিষ্ঠদের মধ্যে। হুম, কোনটা কো? হুম, কোন গো? মিষ্টি লাগে না? যে কথা বলতেছিলাম শাকিল বলেন। জি স্যার, রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা আছে সংবিধানের 52 অনুচ্ছেদে, হ্যাঁ। যেখানে মোট সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠদের ভোটে সমর্থিত কোনো প্রস্তাব হচ্ছে স্পিকারের কাছে পাঠাবে। জি। স্পিকার সেটা সংসদে অধিবেশন ডাকবে, এবং সেটা 14 দিনের কম নয়, মানে 14 দিনের মধ্যে হবে না, 14 দিনের পরে হবে, এবং 30 দিনের মধ্যে হ্যাঁ। সেটা অধিবেশন ডাকবে, এবং সংসদের মোট আসনের 2/3 ভোটের মাধ্যমে তাকে অভিশংসিত করা যাবে, মানে ইমপিচমেন্ট করা যাবে রাষ্ট্রপতিকে। ধন্যবাদ। এবং সেদিন থেকে আসন শূন্য হবে। কিন্তু এই জায়গায় প্রথম অংশটা স্পিকারের, যদি আপনি পদ শূন্য চান তাহলে ওই সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাব দিতে হবে। এবং জি, এটা অনন্য 14 দিন পরে হচ্ছে এটা কি হবে, গৃহীত হবে। দিতে হবে। মানে 14 দিনের মধ্যে প্রস্তাবটা গৃহীত হবে না। হবে। এবং জি, এখানে 14 একটা দিন যদি পর। বিষয় দেখেন যে 2/3 কোনো ব্যাপার এখানে নাই। নাই। আচ্ছা, তারপরে দেখেন তিনি রাষ্ট্রপতির নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে তার পদ ত্যাগ করে। তাহলে এখানে একটা বিষয় জি, দেখলেন যে রাষ্ট্রপতি পদত্যাগ পত্র দেয় স্পিকারের কাছে, আবার স্পিকার দেয় কার কাছে? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছে। তো আমাদের যিনি স্পিকার ছিলেন শিরিন শারমিন চৌধুরী বোধহয় নাকি, জি, তো উনি কিন্তু পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে কার কাছে? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির। কিন্তু রাষ্ট্রপতি এখন পদত্যাগ পত্র দেওয়ার লোক পাচ্ছে না। আচ্ছা। আচ্ছা দেখেন, তাহলে তো নতুন। কোন সাধারণ নির্বাচনের পর অন্য কোন সদস্য তার কার্যভার গ্রহণ করে, যদি অন্য কোনো স্পিকার হয় তাহলে তো সেক্ষেত্রেও তার পদ শূন্য হবে। আর ডেপুটি স্পিকারের ক্ষেত্রে তিনি স্পিকারের পদ গ্রহণ করে, যদি কোনো ডেপুটি স্পিকার স্পিকারের পদ গ্রহণ করে সেক্ষেত্রেও তার পদ কি হবে বলেন? শূন্য হবে। শূন্য। শূন্য হবে, জি। তো স্পিকারের পদ শূন্য হওয়া, এটা যদি আমরা একটু পড়ি, যে স্পিকারের পদ শূন্য হলে তিনি রাষ্ট্রপতি রূপে বা তিনি রাষ্ট্রপতি রূপে কার্য করলে বা অন্য কোনো কারণে তিনি স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ বলে সংসদ নির্ধারণ করলে স্পিকারের সকল দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করবে। অর্থাৎ
যদি স্পিকারের পদ শূন্য হয়, বা যদি কখনো স্পিকার স্বয়ং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, অথবা কোনো কারণে যদি তিনি স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হয়ে যায়, তাহলে স্পিকারের সকল দায়িত্ব পালন করবে কে বলেন? ডেপুটি স্পিকার। স্পিকার। কিংবা ডেপুটি স্পিকারের পদও যদি শূন্য হলে সংসদের কার্যপ্রণালী বা বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্য তা পালন করবে। যদি এরকম হয়ে যায় যে স্পিকার তো নাই, ডেপুটি স্পিকারও নাই, তাহলে সংসদের যে কার্যবিধি বা কার্যপ্রণালী আছে সেটা অনুযায়ী যে কোনো একজন দায়িত্ব পালন করবে। এবং সংসদের কোন বৈঠকে কোনো বৈঠকে স্পিকারের অনুপস্থিত থাকলে সংসদের কার্য বা কার্যপ্রণালী বা বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করতে পারবে। আপনারা কি বলতে পারবেন দেখি, মনে আছে কিনা, যে আমাদের সর্বশেষ সংসদে আহ স্পিকার ডেপুটি স্পিকার দুইজনের কেউই যদি না থাকে, একজন সংসদ সদস্য দায়িত্ব পালন করছিল স্পিকারের, মনে আছে কারো? না স্যার, এটা মাশরাফি নাকি? না, আমাদের সর্বশেষ সংসদের অর্থমন্ত্রী কে ছিলেন বলেন? সর্বশেষ অর্থমন্ত্রী হচ্ছে ভদ্রলোক। সর্বশেষ বা এর আগেরটা? আহম মোস্তফা কামাল কবে ছিলেন? তার আগেরটাই স্যার। তার আগেরটাই, সর্বশেষটা হ্যাঁ, জানি না। তার আগে। তো আহম মোস্তফা কামাল যখন তিনি ওই কোনো মন্ত্রী টন্ত্রী ছিলেন না, এমন সময় ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছিলেন, চেয়ারম্যান। জি। তখন আইসিসি হ্যাঁ, চেয়ারম্যান ছিলেন বোধহয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও ছিলেন, আইসিসির তো পরে হয়েছে, আগে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তো আচ্ছা। ওনাকে মাঝে মধ্যে দেখছি যে স্পিকারের দায়িত্ব পালন করতে, বুঝছেন? জি। আচ্ছা, এখন আমরা চলে আসি স্পিকার এবং ডেপুটি স্পিকারের অপসারণ। সংসদের কোনো বৈঠকে স্পিকারকে তার পদ হতে অপসারণের জন্য কোনো প্রস্তাব বিবেচনা করলে, স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে তার পদ হতে অপসারণের জন্য কোনো প্রস্তাব বিবেচনা করলে ডেপুটি স্পিকার উপস্থিত থাকলেও সভাপতিত্ব করবে না। মানে হলো, যদি আপনি স্পিকারের পদত্যাগের জন্য যদি আপনি প্রস্তাব দেন, তাহলে সেটার সভাপতিত্ব স্পিকার করবে না। বুঝেন কিনা? বুঝেন কিনা? জি। আবার ডেপুটি স্পিকারকে অপসারণের জন্য যদি কোনো প্রস্তাব দেন, সেটাও ডেপুটি স্পিকার সভাপতিত্ব করবে না। এবং এই অনুচ্ছেদের 3 দফায় বর্ণিত ক্ষেত্রমতে স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতকালীন বৈঠক সম্পর্কে প্রযোজ্য বিধানাবলী অনুরূপ প্রত্যেক বৈঠকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তার মানে যার যাকে আপনি অপসারণ করতে চাইতেছেন তার প্রস্তাব যদি দেন, তাহলে সে ওই সভার সভাপতিত্ব করবে না, বরং সংসদের বিধি প্রণালী অনুসারে আহ, এর সভাপতিত্ব করবে অন্য আর একজন। বুঝতে পারছেন? জি। স্পিকার বা ডেপুটি স্পিকারের অপসারণের জন্য কোনো প্রস্তাব সংসদে বিবেচিত হবার কালে ক্ষেত্রমতে স্পিকার বা ডেপুটি স্পিকারের কথা বলার ও সংসদের কার্যধারায় অন্যভাবে অংশগ্রহণের অধিকার থাকবে। এটা গুরুত্বপূর্ণ, যে আপনি যদি স্পিকার বা ডেপুটি স্পিকারের অপসারণ চান, তাহলে অবশ্যই উনাদের সেখানে কথা বলার অধিকার থাকবে। এবং তিনি কেবল সদস্য রূপে ভোটদানের অধিকারী হবে, তিনিও ভোট দিতে পারবে। বুঝছেন? হুম। জি। এই অনুচ্ছেদের 2 দফার বিধানাবলী সত্য ক্ষেত্রমতে স্পিকার বা ডেপুটি স্পিকার তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল রয়েছে বলে গণ্য হবে। এবং যতদিন পর্যন্ত তার যে উত্তরাধিকারী, তারা যতদিন পর্যন্ত দায়িত্ব না নিচ্ছে, ততদিন পর্যন্ত ধরে নেওয়া হবে তারা তারা তাদের পদে কি আছে বলেন? বহাল আছে। তো স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে তাহলে আমরা বিস্তারিত জানলাম কত অনুচ্ছেদে? 74। 74। এবং এখানে আমরা মোটামুটি যা জানলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। তো তাহলে যদি বলি যে স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হবে বলেন? সংসদ সদস্য। সংসদ সদস্য। কখন নির্বাচন করবে? প্রথম বৈঠকে।
শূন্য হলে কখন নির্বাচন করবে? শূন্য হলে 7 দিনের মধ্যে বা অধিবেশনরত না থাকলে পরবর্তী অধিবেশনের? অধিবেশনে। স্পিকার কার কাছে পদত্যাগপত্র জমা দিবে? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছে। মোটামুটি এগুলাই। শাকিল সাহেব 1 নম্বর প্রশ্নটা পড়েন। বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতিকে? কে বলেন? মোস্ট সিনিয়র স্পিকার। স্পিকার। মিনিস্টার, চিফ চিফ হুইপ, স্পিকার। স্পিকার নাকি? জি। তো আমরা আজকে এ পর্যন্তই পড়বো। আজকে আমরা 66 থেকে 74 পর্যন্ত পড়লাম, এবং আগামীকাল আপনাদের 50 মার্কের একটা ক্লাস টেস্ট আছে। আপনাদের একটু মনে করিয়ে দিই, সেটা হলো ওই 36 থেকে 65 পর্যন্ত, নাকি শাকিল? জি। 36 থেকে 65 অনুচ্ছেদ পর্যন্ত 50 মার্কের পরীক্ষা, এবং আজকে আমরা শুরু করেছিলাম 66 থেকে। বাট 65 অনুচ্ছেদে বলছে আইনসভা বা সংসদ প্রতিষ্ঠা, 66 অনুচ্ছেদে বলছে সংসদ সদস্যদের যোগ্যতা অযোগ্যতা, 67 অনুচ্ছেদে বলছে কখন সদস্যপদ শূন্য হয়, 68 অনুচ্ছেদে বলছে পারিশ্রমিক, 69-এ বলছে শপথ বাক্য পাঠ না করলে প্রতিদিন দিতে হবে কত? 1000। 1000। 70 অনুচ্ছেদে বলছে ফ্লোর ক্রসিং বা বিপক্ষ দলে মানে পক্ষে ভোট না দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে, 70। জি। 71 হচ্ছে দ্বৈত সদস্য পদে বাধা, একসাথে দুই জায়গায় সংসদ সদস্য হওয়া যাবে না, এবং নির্বাচন করা যাবে বাট হওয়া যাবে না। 72-এ বলছে সংসদের অধিবেশন, সংসদের অধিবেশন। অধিবেশন। 73-এ বলছে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী। 73 কতে বলছে মন্ত্রীগণের অধিকার, মন্ত্রীগণের অধিকার। আর 74-এ আমরা পড়লাম স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়োগ টিয়োগ যা যা আছে এগুলো 74-এ পড়লাম। আগামীকাল আমাদের বিকাল 5টা 30-এ ক্লাস আছে, আমরা ওই 75 অনুচ্ছেদ থেকে পড়বো। খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। এবং আজকে বেশ রাত হয়েছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে করেন। আর আগামীকালের পরীক্ষাটা এমসিকিউ ফরম্যাটেই হবে। তো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। তো ভালো থাকেন, আজকে গোপাল ভাঁড় দেখেন, ফেরদৌস বা অন্যান্য যারা আছেন পড়ালেখা করেন বা ঘুমান। আর আগামী গোপাল ভাঁড় স্যার। তো ঠিক আছে, গোপাল ভালো ভাঁড় নাকি থাকেন। মারা গেছে। জি তানভীর? গোপাল ভাঁড় নাকি মারা গেছে একটা ভিডিওতে কখন যেন দেখলাম। আহ, স্যার ইন্ডিয়া যাবো, ইন্ডিয়া কৃষ্ণনগর যাবো ঘুরতে, গোপাল ভাঁড়ের বাড়ি, বার কাউন্সিল পাওয়ার পরে। যে সকল আমাকে পুরুষ নিয়ে যান ভাই সাথে। যে সকল পুরুষ মানুষের ভুঁড়ি আছে আমরা সবাই এক একটা গোপাল ভাঁড়, বুঝতে পারছেন? জি জি জি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ।